আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আছো, তোমাদের গণিত বইয়ের অধ্যায় 17 পরিসংখ্যান। আজকে আমাদের পর্ব নাম্বার কত? 7। লেখাগুলো কি স্পষ্টভাবে দেখা যাচ্ছে? ক্লিয়ার ভাবে? একদম ক্লিয়ার? দেখি আমি। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আজকে আমাদের পর্ব নাম্বার কত? 7। এর আগে আমরা পর্ব নিচ্ছি 6টা, ওইগুলো তোমরা দেখে নিবা সুন্দরভাবে। যা যা অঙ্কন করা দরকার, বহুভুজ, আয়তলেখ, অজীব রেখা, ক্রমযোজিত ঘনসংখ্যা, সবগুলো আমরা আলোচনা করছি। তাহলে আজকে আমরা উদাহরণ 7-এর মধ্যে আমরা শিখবো হচ্ছে কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয়। আমরা কি শিখবো? কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয়। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টা? 3টা। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টা? 3টা। একটা হচ্ছে গাণিতিক গড়, একটা কি গাণিতিক গড়। 2 নম্বরে মধ্যক, 3 নম্বরে কি প্রচুরক। 1 নম্বরে গাণিতিক গড়, 2 নম্বরে মধ্যক, 3 নম্বরে কি প্রচুরক। তাহলে আমরা কেন্দ্রীয় প্রবণতা শিখতেছি। কেন্দ্রীয় প্রবণতা 3টার মধ্যে আজকে আমরা প্রথমটা শিখবো কি কিভাবে গাণিতিক গড় নির্ণয় করতে হয়। মনে রাখবা, গাণিতিক গড় নির্ণয় করতে হলে এইভাবে যদি ঘনসংখ্যা নিবেশন সারণী দেওয়া থাকে, এটার নাম কি? এই যে একটা সারণী দেওয়া আছে, এটার নাম কি? ঘনসংখ্যা নিবেশন সারণী। এটার নাম কি? যদি ঘনসংখ্যা নিবেশন সারণী দেওয়া থাকে, তাহলে গাণিতিক গড় নির্ণয় করতে হলে কলাম লাগবে 4টি। কলাম কয়টি? 4টি লাগবে। আর মনে করো যদি এইরকম যদি ঘনসংখ্যা নিবেশন সারণী না দিয়ে বলে যে 50 জন শিক্ষার্থীর নম্বর দেওয়া থাকে, কি দেওয়া থাকে? 50 জন, 40 জন, 30 জন নম্বর যদি দেওয়া থাকে, এভাবে সারণী তৈরি না করে, তাহলে কলাম লাগবে কয়টা? 5টা। কলাম লাগবে কয়টা? কারণ টালির মাধ্যমে ঘনসংখ্যা বের করতে হবে, টালির মাধ্যমে। এখন কিন্তু ঘনসংখ্যা দেওয়া আছে সারণীর মাধ্যমে, তাহলে এখন 5টা হবে নাকি 4টা হবে? 4টা। আমরা লিখে দিব সমাধান। কি লিখবো? যে গাণিতিক গড় নির্ণয়ের জন্য প্রয়োজনীয় সারণী তৈরি করা হলো। তাহলে আসো আমরা লিখলাম সমাধান। গাণিতিক গড় নির্ণয় করার জন্য প্রয়োজনীয় সারণী তৈরি করা হলো। কলাম কয়টা হবে বলছিলাম? 4টা। প্রথমটা কি আছে? শ্রেণী ব্যক্তি। কি আছে? তাহলে আমরা লিখবো শ্রেণী ব্যক্তি। শ্রেণী ব্যক্তি, এটা হচ্ছে শ্রেণী ব্যক্তি। 2 নম্বরে কি মধ্যমান। কি 2 নম্বরে কি? আমি কিন্তু পরে লেখাটা জুম করব, আমরা আপাতত লিখতেছি। মধ্যমানকে কি দ্বারা প্রকাশ করা হয়? xi দ্বারা। মধ্যমানকে xi দ্বারা। তারপর কি? ঘনসংখ্যা। তারপর কি? ঘনসংখ্যা। ঘনসংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? fi। ঘনসংখ্যাকে fi। ওকে। তারপর কি? fi xi। তারপর কি? fi xi। ওকে। তাহলে আমাদের 4টা কলাম দেওয়া কি শেষ। এখন আমরা কি করব? শ্রেণীব্যক্তির জায়গায় শ্রেণীব্যক্তির মানগুলা বসাবো। শ্রেণীব্যক্তির জায়গায় শ্রেণীব্যক্তির মানগুলা বসাবো। আচ্ছা, প্রথম শ্রেণীব্যক্তি কত? 25 থেকে কত? 34। তারপর অনেক ছোট হয়ে গেছে গড়গুলা, তাই না? হ্যাঁ, আমি একটু বড় করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ওকে। আচ্ছা, 25 থেকে কত বলছি? 34। তারপর কত? 35 থেকে, কালিও আসে না, কত? এটা হচ্ছে 25। তারপরে হচ্ছে 35 থেকে কত? 44। তারপর 45 থেকে 54। তারপর কত? 55 থেকে 64। 64 পরে কত? 65 থেকে 74। 74 পরে কি? 75 থেকে 84। তারপর কি? 85 থেকে 94। আর একটা করে আমরা বাড়াই লিখছি কেন? মোট লেখার জন্য। কিসের জন্য? মোট লেখার জন্য। তো আমি আর একটু বড় করি যাতে আরো বড় ভাবে দেখা যায়। আমরা ছোট করে লিখে ফেলছি, তার জন্য অনেক ভাবে দুঃখিত। ওকে, লক্ষ্য রাখি। এখন আমরা মধ্যমান কিভাবে বের করে, এখানে যে সর্বনিম্ন আর সর্বোচ্চ মান আছে, দুইটাকে যোগ করে 2 দ্বারা কি করতে হয়? ভাগ করতে হয়। মধ্যমান কিভাবে বের করে? এই দুইটাকে যোগ করে 2 দ্বারা ভাগ। ক্যালকুলেটর হাতে নাও, 2টাকে যোগ করো, 2 দ্বারা ভাগ দাও, দেখো কত আসে। 2টাকে যোগ করে 2 দ্বারা ভাগ দাও, কত আসে?
29.5 কত আসবে? কি আসবে? দেখো 29 29 দশমিক কত আসবে? 5 আসবে। মনে রাখবা, সবাইকে একটা উদ্দেশ্য বলি যে মধ্যমান একটা বের করলে বাকিগুলো আমরা এমনিতেই বের করতে পারি। বাকিটা কি আমরা এমনিতেই বের করতে পারি। কিভাবে বের করব? আমাদের এখানে শ্রেণী ব্যবধান কত? 25 থেকে 34, শ্রেণী ব্যবধান কত? 10, শ্রেণী ব্যবধান কত? কিভাবে বুঝলাম? 25 থেকে 34 ঘন আঙ্গুলে প্রথম বলবো 25, প্রথম বলবো 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, তাহলে শ্রেণী ব্যক্তি কত হয়? 10। এখন আমরা প্রথম যে মধ্যমানটা বার করছি এইটার সাথে আমরা 10 বারবার যোগ করব। আমি একটু সুন্দর করে লিখি, এটা কত? 29.5। এখন 29.5 এর সাথে যদি আমরা 10 যোগ করি শ্রেণী ব্যবধান, তাহলে কত হবে? 39.5। কত হবে? 39.5। 39.5 এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে কি হবে? 49.5। 49.5 এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে কত হবে? 59. কত? 5। 59.5 এর সাথে যদি আমরা 10 যোগ করি তাহলে কত হবে? 69.5। 69.5 এর সাথে 10 যোগ করলে কত হবে? 79.5। 79.5 এর সাথে 10 যোগ করলে কত হবে? 89.5। তাহলে আমরা যদি একটা মধ্যমান বের করি, বাকিগুলো আমরা এখানে শ্রেণী ব্যবধান যদি 5 হয় আমরা 5 যোগ করব, শ্রেণী ব্যবধান যদি 6 হয় তাহলে কি করব? 6 যোগ করব। বিষয়টা কি আমরা বুঝতে পারছি? ওকে, তারপর ঘনসংখ্যাটা আমরা দেখে দেখে লিখে দিব। প্রথম কি আছে? আচ্ছা, ঘনসংখ্যাটা কত আছে? প্রথম কত আছে? 5। প্রথম 5, এরপর কত আছে? 10, তারপর কত আছে? 15, তারপর কত আছে? 20, তারপর 30, তারপর 16, পরে কত? 4 আছে, তাহলে লিখলাম 4। তাহলে আমাদের মধ্যমান ঘনসংখ্যা সবগুলা লেখা শেষ। এখন আমরা কি লিখবো? এফআই এক্সআই। এফআই মানে কি? ঘনসংখ্যা। এক্সআই মানে কি? মধ্যমান। এফআই মানে কি? ঘনসংখ্যা। এক্সআই মানে কি? মধ্যমান। তাহলে বোঝানো হচ্ছে এই মধ্যমান এই ঘনসংখ্যা গুণ করে আমাদের এখানে বসাতে হবে। বুঝতে পারছে বিষয়টা? ওকে, তাহলে আমরা গুণ করে বসিয়ে দিব। প্রথম আমাদের 29.5 আর 5 গুণ করলে কত হবে? 147.5। কত হবে? আমি আবার বলি, 29.5 এর সাথে 5 যদি আমরা গুণ করি তাহলে কত হবে? 100, কি বলছো তোমরা? 147.5 হবে। এরপর 39.5 এর সাথে 10 যোগ করলে কত হবে? 395 হবে। 395 দিলাম। আবার 49.5 এর সাথে 15 গুণ করলে কত হবে? 742.5 দিলাম। এরপর আবার 59.5 এর সাথে 20 গুণ করলে কত হবে? 1000। শিওর? 1190। তাহলে আমি লিখবো 1190। ঠিক আছে। তারপর 69.5 এর সাথে 30 গুণ করলে কত হবে? 2000 শূন্য দিয়ে আর দিয়ে কত? 5। 79.5 এর সাথে 16 গুণ করলে কত হবে? 1200 কত? 75 হবে। লিখলাম। তারপরে 89.5 এর সাথে 4 গুণ করলে কত হবে? কত? 358। ওকে, তাহলে আমাদের এফআই এক্সআই কিভাবে বের করতে হয় আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা এই এফআই এক্সআই সবগুলোকে যোগ করব। এই জন্য আমাকে লিখতে হবে সামেশন। কি লিখতে হবে? এটাকে বলা হয় সামেশন এফআই এক্সআই। কি? সামেশন এফআই এক্সআই। সবগুলো একসাথে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে যোগ করব। যোগ করলে কত আসে? 6100 কত? 90 কত? 0 বের হয়। তো তোমরা যদি ক্যালকুলেটরে এগুলো যোগ করো, 0.0 দেওয়া লাগে না। 0.0 দেওয়া লাগে না, কারণ দশমিকের পরে 0 যদি থাকে তার কোনো মান নাই, তার কোনো মান, তো 0 দেওয়া লাগবে না। তাহলে আমাদের গাণিতিক গড় নির্ণয় করার জন্য প্রয়োজনীয় সারণী তৈরি করা কি শেষ। এখন আসো আমরা কিভাবে গড়টা নির্ণয় করব। আমি একটু স্ক্রিনটা একটু বড় করি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা কি বোর্ডের দিকে খেয়াল রাখতেছি? লক্ষ্য রাখি।
কিভাবে এখন আমরা গড়টা নির্ণয় করব, লিখবো অতএব গড়। কি লিখবো? অতএব কি লিখবো? অতএব গড়। আমরা যেহেতু গড় নির্ণয় করতেছি, আমরা লিখবো অতএব গড়। কি গড়? গাণিতিক গড় না? অতএব গাণিতিক গড়। গাণিতিক গড়ের সূত্র হচ্ছে x বার সমান সামেশন fi xi বাই n। এটা হচ্ছে কি গাণিতিক গড়ের সূত্র। এটা কি গাণিতিক গড়ের সূত্র? একটু পেছায় দেওয়া আছে, কিন্তু এভাবে লিখবা সবাই। তো এটা হচ্ছে গাণিতিক গড়ের সূত্র। এখন আমরা মান বসাবো। ও আরেকটা জিনিস, টোটাল ঘন সংখ্যাকে কি দ্বারা প্রকাশ করা হয়? n দ্বারা। কি দ্বারা? n দ্বারা। এই সবগুলাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা কত পাবো? কত পাবো? 100 পাবো। তো দিলাম 100। আচ্ছা, দাগ দিলাম সামেশন fi xi সমান আমরা কত পেয়েছিলাম? 6190। কত? 6190। আর n মানে টোটাল গণসংখ্যা কত? 100। এখন উপরেরটাকে নিচেরটাকে দিয়ে আমরা ভাগ করি, আমরা কত পাবো? কত পাবো? 61.9। 61.9। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার। আচ্ছা, এখানে আমাদের ছোট্ট একটা ভুল আছে। এখানে 79.5 এর সাথে যদি আমরা 16 গুণ করি তাহলে আমাদের কত হবে? 1272। কত হবে? 1272 হবে। আর বাকি সবকিছু কি আছে? ঠিকঠাক আছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা এই গাণিতিক গড়টা কিভাবে আমরা নির্ণয় করেছি তোমরা সেটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমরা নেক্সট পর্বে, আমাদের কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে 3টা। একটা হচ্ছে গাণিতিক গড় শেষ, তার পরবর্তী পর্বে আমরা মধ্যক ও প্রসারক নির্ণয় করব। আজকে এই পর্যন্তই।